ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। দুপুরে রাজধানীর রওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। বলেন, আগামী ৩ মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হবে। স্বচ্ছভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার করবে কমিশন, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদেরও। ১৫ বছর আগের ঘটে যাওয়া ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের নাম বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারির দুদিনের অপারেশন ডাল ভাতের দোহাই দিয়ে ৫৭ সেনা অফিসার নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরেছেন ৫৫ জন। এখনও সেই দগদগে ক্ষত নিয়ে দুঃসহ জীবন পার করছেন তাদের অনেকে। ক্ষোভের বহিঃপ্রকাশ উচ্চারিত হয় বেঁচে ফেরাদের স্মৃতিচারণে। আমি সর্বপ্রথম আমাকে গুলিবিদ্ধ করা হয় এবং গুলি স্প্লিন্টার আমার গায়ে লাগে। প্রায় ১৪ বছর পর ২০২৪ সালের ডিসেম্বরে গঠন করা হয় ৭ সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময়ে উঠে আসে নির্মমতার গল্প, আছে আক্ষেপও। যারা এখানে ছিলেন এবং যারা বিহাইন্ডে ছিলেন তাদেরও চেহারাটা যেন প্রকাশিত হয়। শহীদ পরিবারের সন্তানদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা, বিচার হোক দোষীদের। এটা বিডিআর ধ্বংসের হত্যা না, এটা সেনাবাহিনী ধ্বংসের হত্যা না, এটা বাংলাদেশের সভরেন্টি ধ্বংসের একটা বিষয়। যাদের বাসায় আমরা বার্থডে পার্টিতে খেতে যাইতাম তারা আমাদের বাবাদের বিচারের দলিলগুলো সরিয়ে ফেলেছে। আমরা আশা করি যে আমরা এটার সঠিক বিচার আমরা পাবো। সার্বভৌমত্বের জন্য ইন্ডিয়া করেছে, এটা আমরা জানি। আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে ইন্ডিয়া সরাসরি জড়িত। তাদের দাবির সাথে একমত পোষণ করে নিরপেক্ষভাবে কাজ করার কথা জানান কমিশন। ভারত জড়িত বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। তিনি বলেন, যে কোনো মূল্যে কমিশন ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবে। খতিয়ে দেখা হবে ভারতের জড়িত থাকার অভিযোগের বিষয়টিও। কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেপ্তারও করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিবিতে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা। সোমবার ডিবি কার্যালয় ও আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন সংশ্লিষ্টদের সাথে। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, সাদা পোশাকে ডিবির পরিচয়ে কাউকে তুলে নেওয়া যাবে না। ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিদের সাথে সরকার সবসময় যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। এর আগে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নামে পাসপোর্ট ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তাগোটা টেনিউর শেষ হয়ে যেতেছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। এছাড়াও ৩১শে ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্টকে ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তরিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ১৯১১টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। এই ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর। সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা না থাকা এই ধরনের ঘটনা ঘটছে বলছেন আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অধীনে ৩০টি আদালতের ১৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালতের অবকাশকালীন সময় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে উধাও হয় এসব নথি।
পলিথিনে মোড়ানো অবস্থায় 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পরে জায়গা না হওয়ায় রাখা হয় আদালতের বারান্দায়। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিয়েছি। আদালত থেকে মামলার নথি গায়েবের ঘটনায় চিন্তিত আইনজীবীরা। তারা বলছেন, নথি খুঁজে পাওয়া না গেলে মামলাগুলো প্রমাণ করা দুষ্কর হয়ে পড়বে। এগুলো তো মামলার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো চুরি হলে তো মামলা টাইল করবে কেমনে? এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে আইয়ুব সাহেব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জিডি করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আজকে থেকে আমরা এটা দেখব। এ ধরনের ঘটনা ঠেকাতে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1.81%। আগের অর্থ বছর একই সময় যা ছিল 6.04%। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন আর সরকার পতনের মধ্যেও জিডিপির ইতিবাচক প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে পারলে আবারও প্রত্যাশিত হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলেও মত তাদের। এদিকে ডিসেম্বরে খানিকটা কমেছে মূল্যস্ফীতিও। চলতি অর্থবছরের জুলাই থেকে নানা আন্দোলন আর সংঘাতে উত্তাল ছিল দেশ। আগস্টে সরকার পতন আর নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নানা সংকটের মধ্যেই কেটেছে অর্থবছরের প্রথম প্রান্তিক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বরের সংকটের মধ্যেও দেশের সম্পদ বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 1.81%। এই ফিসক্যাল ইয়ারের জিডিপি কিন্তু 4%-এর আশেপাশে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারাও সেই ধরনের প্রজেকশন করছে। তার সাথে সামঞ্জস্যপূর্ণই মনে হচ্ছে এটা। পার্টিকুলারলি ক্যাপিটাল মেশিনারিজ এবং র মেটেরিয়ালস ইম্পোর্ট, সেই জায়গাটায় এখনো অনেক ধরনের কড়াকড়ি আছে এবং সব মিলিয়ে জিডিপি গ্রোথে সেটা এফেক্ট। এ সময় কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে 0.16%, শিল্পে 2.13% আর সেবা খাতের প্রবৃদ্ধি 1.5%। ব্যবসায়ীরা বলছেন, সংকটের মধ্যেও প্রবৃদ্ধি ইতিবাচক থাকা আশাব্যঞ্জক। বিনিয়োগ যদি কম হয় তাহলে উৎপাদন কম হবে। উৎপাদন যখনই কম হবে, এটা সরাসরি আপনার জিডিপিতে যে এর ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যে অবস্থার মধ্যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা অতিক্রম করেছি, সেই সময়ের মধ্যে যদি আমাদের প্রবৃদ্ধি থাকে, এটা কিন্তু পজিটিভ। এদিকে গেল ডিসেম্বরে কিছুটা কমেছে মূল্যস্ফীতিও। সাধারণ মূল্যস্ফীতি নভেম্বরের তুলনায় 1.02% কমে ডিসেম্বরে হয়েছে 10.89%। একই সময়ে 2.89% কমে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 12.92%। ডিসেম্বরে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ছিল 10.84%, যার তুলনায় গ্রামে সাধারণ মূল্যস্ফীতি খানিকটা বেশি, 11.09%। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। তাবলিগ জামায়াতের 2 গ্রুপের মধ্যে চলমান বিভাজন নিরসনে 9 দফা প্রস্তাবনা দিয়েছে ঢাকা অবস্থিত কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন তারা। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, মাঠ বন্টন, মাঠে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহ আরও কয়েকটি প্রস্তাবনা। এ সময় শিক্ষকরা দাবি করেন, সাদ অনুসারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন, এমনকি তারা মসজিদে স্বাভাবিক আমলও করতে পারছেন না। এ সময় সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা, উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে ক্ষমতা লোভী বললেন খালেদ মাহমুদ সুজন। ফাহিম ক্রিকেট অপারেশনস মাস্টার কিনা এমন প্রশ্ন রেখে সুজন বলেন, কেন তাকেই ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেতেই হবে। পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও সভাপতি ফারুক আহমেদের দ্বন্দ্ব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এসব বলেন সুজন। সিলেট থেকে আরও জানাচ্ছেন শাহরিয়ার হোসেন। তা আমার কেন থাকতে হবে যে না আমি ব্যথা পাবো? কেন উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বে এভাবেই ঘি ঢাললেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে তার কথাই স্পষ্ট, দায়িত্বের লোভ লালসাই দ্বন্দ্বের মূল কারণ। দুজনেই ফরমার ক্রিকেটার, তাদের কেন ইগোর প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছিল এবং তারা যখন আসছে তাদের অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো অনেক ইন্টারভিউ দিয়েছিলেন যে উনি অনেক সুদূর প্রসারী প্ল্যান করছেন, দেখছেন, অনেক কিছু চিন্তা করছেন। তো সেগুলো তো আমি এখন দেখতেছি, সেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করব না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা জাস্ট। বিসিবির এসব নানা অভ্যন্তরীণ ঘটনা মিডিয়ায় রটতে দেখা যায় প্রায়ই। সুজনের মতে দেশের ক্রিকেটারদের জন্য এসব কোন্দল লজ্জাজনক। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার, তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন। বিসিবিতে পরিচালক পদে থাকা অবস্থায় অনেকেই সুজনকে বলতেন ঠোঁট কাটা। সেই সুজন বিসিবি ছাড়লেও এখনও ক্ষমতার দ্বন্দ্ব চলে এখানে, যা সমাধানের উত্তরও কারো কাছে নেই। বিপিএলের মাঠের লড়াই ছাপিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব ইস্যুতে উত্তাল এখন ক্রিকেট পাড়া। আর এই উত্তালের আগুনে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন ঘি ঢাললেও সমাধানের একটা পথও কিন্তু বের করে দিলেন। তিনি বললেন, দেশের ক্রিকেটের ধ্বংস না চাইলে এসব মিডিয়ায় না রটিয়ে নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।